আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ মাউন্টেন অ্যাডভেঞ্চার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। 1972 সালের 13ই অক্টোবর উগান্ডার একটা রাগবি টিম, যেটাকে ওল্ড ক্রিশ্চিয়ানস ক্লাব বলা হতো, চিলিতে একটা স্পেশাল ম্যাচ খেলতে প্লেনে চড়ে। এদের মধ্যে অনেকেই জীবনে কখনো নিজের দেশ ছেড়ে বাইরে যায়নি, তাই এই সফরটা তাদের কাছে ভীষণ রোমাঞ্চকর ছিল। দলের সঙ্গে কিছু পরিবারের লোকজনও গিয়েছিল টিমকে সাপোর্ট করার জন্য। যখন প্লেনটা চিলি আর আর্জেন্টিনার মাঝখানে থাকা আরান্দা পাহাড়ে পৌঁছায়, তখন একটু দুলুনি শুরু হয়। এক যাত্রী বলল, আর্জেন্টিনার দিক থেকে আসা গরম বাতাসটা পাহাড়ের ঠান্ডা হাওয়ার সঙ্গে ধাক্কা খাচ্ছে, আর তাতেই প্লেনটা দুলে উঠছে। প্রথমে হালকা দুললেও পরে সেটা আরও বেশি হয়ে যায়। হঠাৎ করেই প্লেনটা কয়েক মাইল নিচে নেমে যায়। পাইলটরা ঝড়ো হাওয়ার সঙ্গে লড়াই করে প্লেনটাকে সামলাতে চায়। সবাই সিট ধরে বসে থাকে আর লাগেজগুলো করিডোরে পড়ে যেতে থাকে। এক ঝলক রোদ দেখা গেলেও এর পরেই প্লেনটা আবার নিচে নামতে শুরু করে আর সরাসরি পাহাড়ে ধাক্কা খায়। ধাক্কার পর প্লেনটা দুই টুকরো হয়ে যায়। এক প্লেয়ার পিছনের অংশে ছিটকে পড়ে যায় আর সামনের অংশটা গিয়ে পড়ে বরফে। ধাক্কার জন্য সিটগুলো একটার সঙ্গে আরেকটা ধাক্কা খায়। অনেকেই আহত হয়, কেউ কেউ আবার ঘটনাস্থলেই মারা যায়। যারা বেঁচে ছিল তারা ধাক্কা সামলে উঠে আসে, সিট ছেড়ে উঠে পড়ে, গিয়ে অন্য আটকে পড়া যাত্রীদের সাহায্য করতে শুরু করে। চারপাশে রক্ত ছড়িয়েছিল। দুজন মেডিকেলের ছাত্র চেষ্টা করে আহতদের যত্ন নিতে। কিছু ছেলে পাইলটের কাছে গিয়েছিল, কিন্তু তিনি মাত্র দুটো কথা বলে মারা যান। রেডিও কাজ করছিল না। ঠান্ডা ক্রমেই বাড়তে থাকে আর রাতে সেটা একদম সহ্য করার মতো ছিল না। বেঁচে যাওয়া সবাই প্লেনের ভেতরে গা ঘেঁষাঘেঁষি করে বসেছিল। অনেকেই কাঁদছিল, কেউ ভয়ে কাঁপছিল। তারা একে অপরকে সান্ত্বনা দেয় যাতে সবার মনোবল ঠিক থাকে। সকালে উঠে দেখে ঠান্ডায় আরও কয়েকজন মারা গেছে। ঝড় থেমে গেছে আর সূর্যটা পরিষ্কারভাবে উঠেছে। চারপাশে তাকিয়ে দেখে শুধু বরফ আর পাহাড় ছাড়া কিছুই নেই। সবাই মিলে ঠিক করে এখন থেকে বাঁচার জন্য কিছু একটা করতে হবে। তারা প্লেনের ভেতর থেকে সিট আর ভাঙা লাগেজগুলো সরিয়ে দেয়, যেন রাতে ঘুমানোর মতো একটু জায়গা হয়। আহতদের রোদ সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যায়, যেন ওদের ঠিকভাবে দেখভাল করা যায়। যে যা পারে বাঁচার জন্য দরকারি জিনিস বের করে আনে। মৃতদেহগুলো এমন ব্যাগে রাখে যেগুলো পরে কাজে লাগতে পারে। সবার ব্যাগ আর সুটকেস খুলে খাবারের খোঁজ করে। মৃতদেহগুলোকে প্লেন থেকে একটু দূরে নিয়ে গিয়ে তুষার দিয়ে ঢেকে রাখে, যাতে পচে না যায়। তারা আশা করে যদি কখনো উদ্ধারকারী আসে তাহলে এই লাশগুলো নিয়ে যেতে পারবে। সব গুছিয়ে নেওয়ার পর তারা একটু খাবার খায়। তারা ঠিক করে কিছু খাবার বাঁচিয়ে রাখবে, যাতে বেশি দিন টিকে থাকা যায়। হঠাৎ একটা প্লেনের শব্দ শুনতে পায়। তারা চিৎকার করে, হাত নাড়ে, কিন্তু কেউ দেখতে পায় না। দ্বিতীয় রাতে তারা আবার প্লেনের ভেতরে ঘুমানোর জন্য তৈরি হয়। ব্যাগ থেকে কাপড় বের করে কম্বল বানায় আর সুটকেস দিয়ে প্লেনের ফুটোগুলো ঢেকে ফেলে। তৃতীয় দিন নান্দো জ্ঞান ফিরে পায়। দুর্ঘটনার পর থেকেই সে অজ্ঞান ছিল। বাকি সবাই ওকে সব কিছু খুলে বলে। নান্দোর শরীর খুব খারাপ ছিল, তাও সে তার অসুস্থ বোনকে দেখতে যায়। সে যখন মায়ের কথা জিজ্ঞেস করে, তখন সবাই জানায় যে তার মা আর বেঁচে নেই। এই কথা শুনে নান্দো চিন্তায় পড়ে তার বাবার জন্য, যে তখন একা উগান্ডায় ছিল। তারপর সে কিছু ধাতব জিনিস দিয়ে বরফ গলিয়ে জল বানায়। সে সুটকেস দিয়ে বরফে একটা বড় এক্স চিহ্ন আঁকে, এই আশায় যে কেউ একজন সেটা দেখতে পাবে। যখন আর একটা প্লেন মাথার ওপর দিয়ে উড়ে গেল, তখন ওরা আয়না দিয়ে রোদ রিফ্লেক্ট করে চিৎকার করতে থাকে। তখন কেউ একজন প্লেনের ডানা নাড়ছে দেখে সবাই ভাবে হয়তো এবার ওরা আমাদের দেখে ফেলেছে। কিন্তু পরের দিন আবার একটা প্লেনের আওয়াজ শোনা যায়, তবে সেটা অনেক দূরে ছিল, মানে উদ্ধারকারীরা ভুল জায়গায় খুঁজছে। তখন সবাই বসে আলোচনা করে এবার কি করা যায়। কেউ কেউ মনে করে প্লেনের পেছনের দিকটায় একটা ব্যাটারি থাকতে পারে, তো সেটা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় তারা সিটের আয়না আর চামড়া দিয়ে কিছু গগলস বানায়। তারপর চারজন লোক পাহাড় বেয়ে ওঠে প্লেনের পেছনের অংশ খুঁজতে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর বুঝতে পারে এই দুর্ঘটনাস্থলটা দূর থেকে দেখা যায় না, কারণ চারপাশে শুধু বরফেই ঢাকা। এটা দেখে তারা ভাবে এভাবে উদ্ধারকারী প্লেনের পক্ষে তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
তারপর হঠাৎ তারা দেখে তুষারপাত শুরু হয়েছে। তখনই ওরা আবার দুর্ঘটনাস্থলে ফিরে আসে। দিন চলতে থাকে, আর 1 সপ্তাহ পরে তাদের সব খাবার ফুরিয়ে যায়। আশেপাশে না কোনো গাছ, না কোনো প্রাণী। তারা পাথরের ওপর জন্মানো শ্যাওলা খেতে চেষ্টা করে, কিন্তু সেটা এতই বাজে লাগে যে মুখে রাখা যায় না। নান্দ বলে যদি দরকার পড়ে সে মরদেহ খেতেও রাজি। এই নিয়ে সবাই তর্কে জড়িয়ে যায়। কেউ বলে তাদের প্রস্রাব কালচে হয়ে গেছে, আবার কেউ বলে মরদেহ খেলে তো জেলেও যেতে হতে পারে। কিন্তু কোনো এক সিদ্ধান্তে পৌঁছতে পারে না তারা। এদিকে ক্ষুধা এমনভাবে চেপে বসে যে ওরা জুতার ফিতা, এমনকি সিগারেট খেতেও শুরু করে। এর ফলে ওদের প্রস্রাব আরও বেশি গাঢ় হয়ে যায়। 8ম দিনে নান্দর বোন মারা যায়। কোকো তার মা বাবাকে একটা চিঠি লেখে, যেখানে দুর্ঘটনার কথা তো থাকেই, সাথে জায়গাটার সৌন্দর্যের কথাও লিখে রাখে। এরপর আরও কয়েকটা ঝড় আসে। লোকেরা বিমানের ভেতরে ঢুকে ঝড় থেকে বাঁচে। কিন্তু 21তম দিনে দলের প্রায় অর্ধেক লোক আর সহ্য করতে না পেরে বলে, যদি আমরা মরে যাই তাহলে আমাদের শরীর খেয়ে বাঁচো। তারপর তারা বাইরে গিয়ে কাঁচের টুকরো দিয়ে মরদেহ থেকে মাংস কেটে নিতে শুরু করে। এই দৃশ্য দেখে কিছু লোক মত বদল করে ফেলে, তারাও গিয়ে খেতে শুরু করে। শুধু 5 জন লোক এটা খেতে রাজি হয় না। পরের দিন তারা একটা উপায় বের করে যাতে বেশিরভাগ মরদেহ চোখে না পড়ে, এতে কাজটা একটু সহনীয় হয়ে যায়। যারা কাটাকাটি করছে না তাদের জন্য এটা সহ্য করা সহজ হয়। তারা কিছু মাংস রোদে রাখে যাতে একটু গরম হয়। কয়েকদিন পর বরফের নিচ থেকে তারা একটা নতুন সুটকেস খুঁজে পায়। তাতে একটা রেডিও ছিল। তারা একটা সাধারণ অ্যান্টেনা বানিয়ে রেডিও চালায়, কিন্তু শুনে মন ভেঙে যায়। সরকার নাকি 66 বার খোঁজার পর অভিযান বন্ধ করে দিয়েছে। সবাই হতাশ হয়ে পড়ে, বাঁচার আশা একরকম শেষ হয়ে যায়। এরপর আরও 4 জন লোক মরদেহের মাংস খেতে শুরু করে। তারপর 3 জন ছেলে কিছু ভাঙা ব্যাগ আর 5টা মরদেহ দেখতে যায়। তার মধ্যে সেই ছেলেটাও ছিল যে দুর্ঘটনার সময় উড়ে গিয়েছিল। ওরা খুব দ্রুত আগাতে থাকে, কিন্তু বরফের ওপর উঠে যাওয়া খুব কষ্টকর। ওরা পিছলে পড়ে আর ঠান্ডা হাওয়ায় দম নিতেই কষ্ট হয়। রাতে তারা পাহাড়ের একপাশে গা লাগিয়ে বসে থাকে, ঝড় থেকে বাঁচতে আর একটু ঘুমানোর জন্য। সকালে উঠে দেখে বরফে ঢাকা অবস্থায়ও বেঁচে আছে সবাই। তারা নিচে নামার সময় একটা ভাঙা ধাতুর ওপর দিয়ে স্লাইড করে ফিরে আসে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর শেষ ছেলেটাও বলে, আমি আর না পারি, আমি খেতে রাজি, আর কেঁদে ফেলে। 17তম দিনে টানা 5 দিন ধরে ঝড় চলছে। তারা প্লেনের ভেতরেই থাকে আর নিজেদের মন ভালো রাখতে গল্প বলে। হঠাৎ একটা তুষার ঝড় এসে প্লেনটা বরফে ভরে ফেলে। উপরে থাকা লোকেরা ঘাবড়ে যায়। এক ছেলে বাইরে গিয়ে দেখে ঝড় আরও বেশি বেড়ে গেছে। তখন সবাই মিলে বরফ খুঁড়তে শুরু করে, যাতে যারা ভেতরে আটকে গেছে তাদের বের করা যায়। তারা তুষার গলানোর জন্য প্রস্রাবও করে। অনেক কষ্ট আর চিৎকারের পর সবাইকে বের করা গেলেও একজন মহিলা ছিলেন অনেক নিচে চাপা পড়ে গিয়েছিলেন, তাকে আর বাঁচানো যায় না। এরপর আবার একটা অদ্ভুত শব্দ হয়, আর একটা ঝড় আসে। এবার আবার সবাই বরফে চাপা পড়ে আর দলের ক্যাপ্টেন সহ আরও কয়েকজন মারা যায়। যারা বেঁচে ছিল সাথে সাথে ছোট ছোট গর্ত করে যাতে শ্বাস নিতে পারে। তারা পরন্ত বরফের শব্দের মধ্যে বসে প্রার্থনা করে। একটু শক্তি ফিরে পেলে 8টা মরদেহ আলাদা একটা কোণায় রাখে। 18তম দিনে তারা টানা 2 দিন বরফে চাপা পড়ে থাকে। ক্ষুধা এমন তীব্র যন্ত্রণা দেয় যে ওরা আবার মরদেহ থেকে মাংস তুলতে বাধ্য হয়। কিন্তু এবার তারা বেশিরভাগ লাশ আর লুকাতে পারে না। এটা ওদের মনে অনেক ধাক্কা দেয়। কার শরীর খাচ্ছে এই চিন্তা থেকে নুমা এতটাই ভেঙে পড়ে, সে হঠাৎ বরফ খুঁড়তে শুরু করে, জানালা ভেঙে ফেলে আর তাতে তার পা কেটে যায়। তাও সে থামে না, খুঁড়তে থাকে। 20তম দিনে নুমা একটা বড় গর্ত বানাতে পারে, যেখান দিয়ে বাকি সবাই বেরিয়ে আসে। তারা একটু আরামে বসে, বাঁচার অনুভূতি ফিরে পায়। তারপর আবার প্লেন খুঁড়তে শুরু করে। নুমা এবার তার পায়ের ব্যথাটা টের পায়, যেটা ঠান্ডার জন্য আগেও বোঝেনি, কিন্তু সেদিকে না তাকিয়ে সে সাহায্য চালিয়ে যায়। রোদে ভর করে তারা প্লেনের কিছু অংশ বাইরে নিয়ে আসে।
তারা আবার ভাবে কিছু লোককে বাইরে পাঠানো যায় কিনা খোঁজে পাঠানোর জন্য, কিন্তু ঠান্ডা রাতে বাইরে টিকে থাকা এখনও ভীষণ কঠিন। তাই তারা সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন অপেক্ষা করবে, কারণ গরমকাল আসতে চলেছে। 34তম দিনে বরফ গলতে শুরু করে। প্রথম যে দুজন আহত ছিল তারা খুব খারাপ অবস্থায় আছে, আর মেডিকেলের ছাত্ররা বুঝে যায় এখন আর তাদের জন্য কিছুই করা যাবে না। কয়েক ঘন্টার মধ্যেই কোকোর বুকের ভেতর পানি জমে যায়। মেডিকেল ছাত্ররা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে দম নিতে না পেরে মারা যায়। তার মরদেহ বের করার সময় তারা তার লেখা একটা চিঠি খুঁজে পায়, যেটা তারা যত্ন করে রেখে দেয়। 36তম দিনে আবহাওয়া এতটাই ভালো হয়ে যায় যে রবার্তো, নান্দো, টিনটিন আর নুমা আবার নতুন একটা মিশনে বের হয়। রাতের ঠান্ডা থেকে বাঁচতে সবাই গায়ে বাড়তি জামাকাপড় পরে, কিন্তু একটু পরেই নুমা মাথা ঘুরে পড়ে যায়। তার পা পরীক্ষা করে দেখা যায় আঘাতটা পচে গেছে। বাকিরা ভাবে ওকে ফিরিয়ে নেবে, কিন্তু নুমা বলে, তোমরা এগিয়ে যাও, আমি একা ফিরে যেতে পারবো। পরে যখন সে দুর্ঘটনাস্থলে পৌঁছায় তখনই সে জ্ঞান হারায়। কয়েক ঘন্টা পরে জ্ঞান ফিরে পেলে সে দেখে আর একজন অসুস্থ মানুষ মারা যাওয়ার আগেই অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন ভোরে রবার্তো, নান্দো আর টিনটিন ফিরে আসে বিশাল এক সুখবর নিয়ে। ওরা প্লেনের পেছনের দিকটা খুঁজে পেয়েছে। ছোট ছোট কয়েকটা ট্রিপে তারা সেখান থেকে নিয়ে আসে পরিষ্কার কাপড়, এক বোতল রাম, কিছু সিগারেট আর একটু চকলেট। তারা বিমানের ব্যাটারিও খুঁজে পায় এবং সেটা ককপিটের রেডিওর সাথে জোড়ার চেষ্টা করে। অনেক চেষ্টা করেও শুধু হালকা একটা শব্দ শোনা যায়, কোনো উত্তর আসে না। দিন কেটে যেতে থাকে আর সবাই বাইরে বেরোতে ভয় পায়, কারণ নতুন জামাকাপড় থাকলেও ঠান্ডায় এক রাত থাকলেই মরে যাওয়ার মতো অবস্থা। এদিকে নুমার পায়ের ইনফেকশন আরও খারাপ হয়ে যায় আর ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্লেনের পেছন থেকে যা খাবার পাওয়া গেছে তা মোটেও যথেষ্ট না, তাই তারা মরদেহের হাড় থেকে মাংস কেটে আনতে শুরু করে। এটা তাদের জন্য এখন একরকম রোজগার অভ্যাস হয়ে গেছে, আর এটা নিয়ে আর কেউ কিছু ভাবে না। নুমা বুঝে যায় তার সময় খুব কম, তাই সে নিজের খাবারটা এড়িয়ে চলে, যেন বাকিদের জন্য একটু বেশি থাকে। সে রেডিওটা ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু একটা ছোট্ট শর্ট সার্কিটের জন্য কাজ হয় না, আর সে হাল ছেড়ে দেয়। রাগে সে বিমানের গায়ে একটা বার্তা লিখে দেয়, সেখানে কতজন এখনও বেঁচে আছে সেটা লিখে রাখে। আরও একবার যখন তারা বিমানের পেছনে যায় তখন একটা পাইপের উপর রাখা জলরোধী কাপড় খুঁজে পায়। ওটা নিয়ে ফিরে এসে তারা একটা স্লিপিং ব্যাগ বানাতে শুরু করে, যা ঠান্ডার রাতে ওদের বাঁচিয়ে রাখতে পারে। ছোট রেডিওটা এখনও কাজ করছিল, আর তখন তারা শুনতে পেল দুর্ঘটনার 58 দিন পেরিয়ে যাওয়ার পরেও বিমান বাহিনী আবার একটা প্লেন পাঠাচ্ছে তাদের খুঁজতে। এই খবর নিয়ে দলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। কেউ বলে, আসো এবার অপেক্ষা করি, আর কেউ বলে, এভাবে তো কেউ আমাদের দেখতে পারছে না, নিজেরাই বেরিয়ে পড়া ভালো। এই কথাবার্তার মাঝে রাগের মাথায় রবার্তো নতুন বানানো স্লিপিং ব্যাগ ছিঁড়ে ফেলে। তারপর তারা নিজেদের আনন্দ দিতে পাখির ডাক নকল করে, কারণ একটা পাখি ওদের মাথার ওপর দিয়ে উড়ে যায়। তারা একটা ক্যামেরাও খুঁজে পায় আর অনেকগুলো ছবি তোলে। সেই রাতে নুমা নিজের শরীরকে খাবার হিসেবে ব্যবহার করার জন্য দিয়ে দেয়। সকালে সে মারা যায়। তার হাতে একটা ছোট চিরুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল, বন্ধুদের জন্য মরার চেয়ে বড় ভালোবাসা আর কিছু নেই। এই লেখা পড়ে রবার্তো, নান্দো আর টিনটিন আবার একবার বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। নতুন বানানো স্লিপিং ব্যাগ আর অনেকটা মাংস নিয়ে ওরা এবার পাহাড় পেরিয়ে চিলির দিকে হেঁটে রওনা দেয়। রাতে বাতাস এত জোরে বইতে থাকে যে ওরা তুষারের ভেতরে একটা গর্ত খুঁড়ে স্লিপিং ব্যাগের ভেতরে গা ঘেঁষে বসে পড়ে। এইভাবেই ওরা কোনোভাবে সকাল পর্যন্ত বেঁচে থাকে। যখন ওরা একটা বিশাল পাহাড়ের চূড়ায় পৌঁছায় তখন সামনে আরও অনেক পাহাড় পড়ে থাকতে দেখে ওদের মনটা একদম ভেঙে যায়। একটা সময় ওদের মনে হয় এভাবে আর পারা যাবে না, খাবার তো তেমন কিছু নেই, এত লম্বা পথ কিভাবে চলবে। তখন টিনটিন বলে, তাহলে আমি ফিরে যাচ্ছি, তাহলে তোদের খাবারটা একটু বেশি দিন চলবে। এরপর রবার্তো আর নান্দো একসাথে পথ চালিয়ে যায়। সামনের রাস্তা অনেকটা লম্বা আর কষ্টের, কিন্তু ধীরে ধীরে তারা এমন এক জায়গায় নেমে আসে যেটার মাটি বরফের চেয়ে অনেকটা বেশি শক্ত আর পাথুরে।
এই সময় নান্দর জুতোটা ছিঁড়ে যায়। রবার্তো সাথে সাথে কাপড় দিয়ে সেটা বেঁধে দেয় যাতে আর দেরি না হয়। একদিন সন্ধ্যায় খাবার খাওয়ার পর হঠাৎ রবার্তোর বমি হয়, কিন্তু নান্দো পাশে থেকেই ওকে শান্ত করে। পরদিন সকালে আবারও হাঁটা শুরু করে। বহু কষ্টের পর ওদের চেষ্টা সফল হয় যখন তারা এক নদীর ধারে গিয়ে পৌঁছায়। সেখানে ওরা স্বচ্ছ জল দেখে আর একটা ছোট্ট টিকটিকি চোখে পড়ে। হঠাৎ ওপরের দিকে তাকিয়ে দেখে ঘোড়ায় চড়ে এক লোক নদীর ওপারে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু পানির গর্জনে ওদের গলার আওয়াজ তার কাছে পৌঁছাচ্ছে না। তাই ওরা চিৎকার করে হাত নেড়ে ইশারা করে। লোকটা বুঝে ফেলে আর তখন সে ওদের দিকে একটা কাগজ আর একটা পেন্সিল ছুঁড়ে দেয়। রবার্তো আর নান্দো তাতে নিজেদের গল্প লিখে ফেলে। লোকটা সেই কাগজ নিয়ে তাড়াতাড়ি গিয়ে ফোন করে। খুব তাড়াতাড়ি সেই খবর পৌঁছে যায় এয়ার রেস্কিউ সার্ভিসে, আর আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। লোকটা ফিরে আসে আর রবার্তো ও নান্দোকে তার ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে যায়, যেখানে ওরা অনেক দিন পর পেট ভরে খেতে পারে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকরা এসে যায় আর এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে রিপোর্ট করতে থাকে। যখন এই খবরটা দুর্ঘটনাস্থলে পৌঁছে তখন যারা এখনও বেঁচে আছে তারা আনন্দে কান্নায় ভেঙে পড়ে। এখন ওরা জানে সত্যি সত্যিই এবার সাহায্য আসছে। তারা নিজেদের পরিষ্কার করে আর নিজেদের জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে ফেলে। অবশেষে যখন হেলিকপ্টার এসে নামে, রবার্তো আর নান্দো ওদের দিক দেখাতে সাথেই ওঠে। ৭২তম দিনে অবশেষে পুরো দলটাকেই উদ্ধার করা হয়। হেলিকপ্টার দেখে সবাই চোখের জল ফেলে আনন্দে কাঁদে। কেউ একজন পুরো উদ্ধার পর্বটা ক্যামেরায় তুলে রাখে, আর লোকেরা জেদ ধরে বসে যতই জায়গা কম থাক তাদের ব্যাগগুলো ওদের সাথে নিতেই হবে। সব মিলিয়ে মোট ১৬ জন বেঁচে ফেরে। যখন ওরা শহরে পৌঁছায় তখন ওদের পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল ওদের বুকে টেনে নেওয়ার জন্য। তারপর ওদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সামনে ভিড়, সবাই ওদের বীর বলে অভিবাদন জানায়। ডাক্তাররা সাংবাদিকদের বাইরে রেখে সবার শরীরের পুরো পরীক্ষা করে। সবাই এতটাই দুর্বল ছিল যে ভালো করে দাঁড়াতেও পারছিল না, তাই সবাই একে অপরকে ধরে ধরে স্নান করে। পরিবারের লোকেরা ওদের সেবা যত্ন করতে শুরু করে। প্রত্যেককে আলাদা বিছানা দেওয়া হলেও সেই রাতে সবাই আবার একসাথে শুয়ে পড়ে, ঠিক যেভাবে তারা দুর্ঘটনার দিন থেকে একসাথেই থেকেছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।